আসসালামু আলাইকুম। সাফল্য প্রাইভেট একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সংখ্যা পদ্ধতি, যেখান থেকে প্রতি বছর এই অধ্যায়টি থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির দুইটি অংশ, একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2। তো তার ধারাবাহিকতার আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই, যেহেতু অধ্যায়টার নামই হচ্ছে সংখ্যা পদ্ধতি, শুরুতেই সংখ্যা পদ্ধতি কি আমরা জানবো, আমরা প্রশ্ন আকারে শিখবো ইনশাল্লাহ। সংখ্যা পদ্ধতি কি? তো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। পরীক্ষায় 1 নম্বর প্রশ্ন আসতে পারে যে সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমরা লিখবো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। তো বেস বা ভিত্তি হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার হয় সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, যেটাকে স্থানিক বলে, নন পজিশনাল বা স্থানিক। অর্থাৎ যে অঙ্কগুলোর নিজস্ব মান আছে, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে সেটাকে বলে পজিশনাল, আর যেটার নিজস্ব মান নাই সেটা হচ্ছে নন পজিশনাল। অর্থাৎ মোট কথা হচ্ছে যে দৈনন্দিন দৈনন্দিন কাজে যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে পজিশনালের মধ্যে পড়ে, আর যেগুলো আমরা ব্যবহার করি না সেটা হচ্ছে নন পজিশনাল। সাপোজ আমরা একটা সংখ্যা লিখলাম যে এখানে 10, এই সংখ্যাটা কিন্তু আমরা ব্যবহার করি, সুতরাং এটা হচ্ছে আমাদের বলা যায় যে পজিশনাল। কিন্তু আমি যদি বলি যে এই যে দুইটা ফোঁটা দিলাম, যে এই দুইটা ফোঁটার যদি আমরা কোনো দোকানদারকে বলি যে 10 টাকার কলম দেন বা ইয়ে দেন, আমি যদি বলি এরকম যে এরকম যদি বলি তাহলে তারা কিন্তু বুঝবে। কিন্তু আমি যদি বলি এরকম ফোঁটা দেই বা এরকম যে টেলি চিহ্ন আছে এই ধরনের প্রতীক দিয়ে বোঝাই, তাহলে তো বুঝতে পারবে না। সুতরাং এটা হচ্ছে নন পজিশনাল। অর্থাৎ যেটা কোনো মান নাই, যেটা বর্তমানে ব্যবহার হয় না, যেগুলো ব্যবহার হয় না সেটা হচ্ছে নন পজিশনাল। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাইনারি, দশমিক, অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো বাইনারিতে আমরা বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার হয় সেটা হচ্ছে তার বেস। তো বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার করে? 0 থেকে 1, অর্থাৎ দুইটা অঙ্ক। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহার করা হলে সেটা হচ্ছে কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। আর কোনো সংখ্যা পদ্ধতিতে যদি 0 থেকে 9, মোট কয়টা অঙ্ক? 10টা অঙ্ক যদি ব্যবহার হয় সেটা হচ্ছে দশমিক। আবার যদি কোনো সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 কয়টা অঙ্ক হচ্ছে? 8টা অঙ্ক হচ্ছে, যদি ব্যবহার হয় সেটা হচ্ছে অক্টাল। আবার কোনো সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে 9 কয়টা? 10টা। আবার এ থেকে এফ পর্যন্ত কয়টা? 6টা। তো মোট কয়টা হচ্ছে? 16টা। যদি 16টা অঙ্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো 0 থেকে 9, 9 এর পর কত হয়? 10। তাহলে এর মান আমরা 10 ধরবো, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান 14, আর এফ এর মান হচ্ছে কত? 15। তাহলে কয়টা হচ্ছে? 16টা। 16টা অঙ্ক ব্যবহার হলে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো আমরা আজকে ফরম্যাট 1, আমি অঙ্কগুলোকে 4টা ফরম্যাটে ভাগ করেছি। তো আজকে ফরম্যাট 1 থেকে আলোচনা করব। সেটা হচ্ছে যে ফরম্যাট 1 হচ্ছে দশমিক সংখ্যাকে, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কীভাবে রূপান্তর করা যায় সেটা আমরা আজকে শিখব। তো দশমিক সংখ্যায় যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন তার বেস দ্বারা কি করব? ভাগ করব। পূর্ণাংশকে বেস 2 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করব। আচ্ছা, এখন অক্টেলটা কি? অক্টেলের ক্ষেত্রে কি করব? 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ। অর্থাৎ ভাগ করব কখন? পূর্ণাংশকে। আর ভগ্নাংশকে কি করব? 8 দ্বারা গুণ করব। সেম হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ওই একই রকম নিয়ম, যে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে 16 দ্বারা কি করব? ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব। এখন কথা হচ্ছে, এখানে যদি আমরা সংখ্যা লিখলাম যে 16 হচ্ছে এখানে 25, এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। আচ্ছা, এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি? একটা দশমিক দেখতে পাচ্ছি বা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমরা কি জানি যে কোনটা আসলে ভগ্নাংশ, কোনটা পূর্ণাংশ, আর কোনটা ভগ্নাংশ? আর এটার নাম কি?
আমরা যেটাকে দশমিক আকারে দেখছি এটা আসলে একটা নাম আছে, যেটা পরীক্ষায় এসে থাকে। তো আমরা জানি যে পূর্ণাংশ, অর্থাৎ সামনে যে অংশটা আছে এটার নাম হচ্ছে পূর্ণাংশ, আর দশমিকের পরে যেটার নাম আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশ এবং ভগ্নাংশের মধ্যবর্তী যে পয়েন্টটা থাকে, অর্থাৎ এই যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো একটা প্রশ্ন আসতে পারে যে রেডিক্স পয়েন্ট কি, অর্থাৎ পূর্ণাংশ এবং ভগ্নাংশের মধ্যবর্তী যে পয়েন্টটা থাকে সেটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে এই ক্লাসটা ধারাবাহিকভাবে এই অধ্যায়টা আমি পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।